এয়ারপোর্টে মানে এগুলো যে কাগজগুলো দিয়েছে অনর্থ, এগুলো কোনো কাগজই না, সবই ভুয়া। এটা হচ্ছে এদের হচ্ছে কন্ট্যাক্ট থাকে ওইখানে। ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া আপনি বেরোতে পারবেন না, কন্ট্যাক্ট করতে হবে ওদের সাথে। ওরা 25, 30, 35, 40 যেভাবে পারে এভাবে নেয়। ওরা বলতে কার? ঢাকা ইমিগ্রেশন, বোর্ডিং এরা। দুবাই আসার পরে টাকা দিতে হয়েছে, দুবাই থেকে নর্থ সাইপ্রাস চাইছি টাকা দিতে হয়েছে, নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস চাইছি টাকা দিতে হয়েছে, টাকা ছাড়া কোনো কথা নেই। বিশ্বের অন্যতম একটা অদ্ভুত নোম্যান্স ল্যান্ড, নিকোশিয়ার ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। নিকোশিয়া শহর, যেটি সাইপ্রাসের রাজধানী। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসের চেক পয়েন্ট। ভূমধ্যসাগরকে তিন পাশ থেকে ঘিরে রয়েছে তিনটি মহাদেশ, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ। আর সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। সারা বছর এমনকি শীতকালেও অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়া থাকায় পর্যটকদের কাছে আকর্ষণীয় এই দেশটি। বিশ্বের নানা প্রান্ত থেকে বছরে প্রায় 40 লাখ মানুষ ভ্রমণ করেন সাইপ্রাস। কিন্তু তিন মহাদেশের সংযোগস্থল হওয়ায় দ্বীপটি আরও একটি কারণে জনপ্রিয়: ইউরোপের অনিয়মিত অভিবাসন রুট। লিমাসোল শহরের একটি নার্সারিতে কাজ করেন 20-25 জন বাংলাদেশি। তাদের একজন দিদার ব্যাপারী। 10 বছর আগে স্টুডেন্ট হিসাবে এসে পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেন সাইপ্রাসে, কিন্তু সেটি খারিজ হয়ে যাওয়ার পর বাংলাদেশে ফিরে গিয়ে পরবর্তীতে আবার আসেন কাজের অনুমতি নিয়ে। মোটামুটিভাবে আমরা যেভাবে যে স্যালারি পাই এখন বর্তমানে হাই স্যালারি, যা এই স্যালারি হিসাবে থাকা খাওয়া মোটামুটি দেশের চেয়েও ভালো। কিন্তু দেশ তো মাতৃভূমির তুলনা নাই, ভালো আলহামদুলিল্লাহ। অনেকে দালাল বলা যায়, যারা মানে ফাসেক কথা বলে, মিশা কথা বলে মানে আসে এখানে, আনার পরে দেখা যায় বলে যে 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ টাকা বেতন হবে, ভালো চাকরি, হ্যাঁ। কিন্তু আসার পরে দেখা যায় ফার্মে দিয়া দেয়, আলু খেতে মানে যেরকম সবজি, যেটা ভেজিটেবল এরিয়া, ওগুলাই দিয়া দেয়। খুব কষ্টের কাজ, রোদের মধ্যে কাজ করতে হয়। তো বেতন একেবারেই নিম্ন লেভেলের বেতন, যেমন 500 ইউরো, 400 ইউরো টাকা বেতন। তো খাওয়া দাওয়া করে দেখা গেছে 30,000, 35,000, 40,000 টাকা পায়। এরপরে মনে করেন 40,000 টাকা মানে কিছুই না, 8-10 লাখ টাকা খরচ করে আইসা এখানে। সো তারা প্রতারিত করে। সাইপ্রাস সম্পর্কে অনেকেরই রয়েছে ভুল ধারণা, আর সেই বিভ্রান্তি কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় মানব পাচারকারী এবং দালালেরা। বাংলাদেশ থেকে শুরু করে সাইপ্রাস পর্যন্ত নানা ধাপে দালালদের সঙ্গে করতে হয় নানা ধরনের কন্ট্রাক্ট। দেখেন, আমি যখন 2016 সালে ওই সাইপ্রাস আইছিলাম, তখন আমি কিন্তু জানতাম না যে সাইপ্রাসের ভাগ 2টা। নাম্বার 1, আমি জানতাম যে সাইপ্রাস তো সাইপ্রাসে। এখন আমাকে যখন বাংলাদেশ এয়ারপোর্টে আইসা যখন আমার দালাল যখন আমাকে ভিসা দিল, তো ভিসার মধ্যে আমি লেখাই দেখতেছি এইগুলো তো ইংলিশ না, মূলত লেখাটা ইংলিশ টাইপের কিন্তু ইংলিশ না। এখন এগুলো হচ্ছে আমাদের তুর্কিশ লেখা, এগুলো ট্রান্সলেট করে বাংলা করে আরেকটা পেপার তৈরি করে বাংলাদেশ, তারা এই দালালগুলা তৈরি করে, তারপর তারা এয়ারপোর্টের সাথে কীভাবে তারা কন্ট্যাক্ট করে দেখেন ওই বিষয়ে আমি জানি না। এখন আমি তো অলরেডি টাকা তো পে করেই ফেলেছি, দালালকে আমি টাকা দিয়েই ফেলেছি। এখন আমি সেই টাকা তো সে আমাকে ব্যাক দিবে না। আর আমি যে স্বপ্ন নিয়ে আসি যে আমি সাইপ্রাস থেকে আমি ইউরোপে যাই কোনোভাবে আমি ঢুকবো, এখন আমি যদি ব্যাক চলে যাই তাহলে তার হচ্ছে না, কারণ টাকা তো আমি পাবোই না। অভিবাসীদের মুখে বারবার যে নর্থ এবং সাউথ সাইপ্রাসের কথা উঠে আসছে, সেগুলো আসলে কি? কয়েক হাজার বছর ধরে ভূমধ্যসাগর পাড়ের নানা জাতির মানুষ এসে বসতি নির্মাণ করেছেন সাইপ্রাসে। গ্রিক, রোমান, পারস্য, মিশরীয়, অটোমান, ব্রিটিশ শাসকদের হাত ঘুরে অবশেষে সাইপ্রাস স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় 1960 সালে। কিন্তু এর আগে থেকেই জাতিগত দ্বন্দ্বে বিপর্যস্ত ছিল এই দ্বীপ। গ্রিক নাকি তুর্কি, কোন সিপ্রিয়টদের হাতে কেমন ক্ষমতা থাকবে, এ নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে 1974 সালে গ্রিসের তৎকালীন সামরিক জান্তা সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্ত করতে এক অভ্যুত্থান ঘটায়। এরপর তুরস্ক সামরিক অভিযান চালিয়ে দ্বীপটির 1/3 নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 48 বছর পর এখনও
দ্বীপটি উত্তর এবং দক্ষিণ এই দুই অংশে বিভক্ত। আমার উদ্দেশ্য ছিল, আমি জানতাম যে এখানে দুইটা ভাগ, আমি জানতাম। আমার উদ্দেশ্য ছিল এই পারে আসা, কারণ ওইটা তো আর ইউরোপের ভিতরে না। এখানে উদ্দেশ্য ছিল, এখানে আসছি, পরে আমার সাথে কন্ট্যাক্ট করছি, 2-3 মাসের ভিতরেই ম্যানেজ হয়ে গেছে। কিন্তু মানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এয়ারপোর্টে মানে এগুলো যে কাগজগুলো দিয়েছে অনর্থক, এগুলো কোনো কাগজই না। এটা হচ্ছে ট্রু, এগুলো কোনো কাগজই না। কারণ এগুলো হচ্ছে জাস্ট আমি যাবো যে কী নিয়ে যাবো, জাস্ট একটা ফটোকপি করে দিল, এটা নিয়ে যাও, সবই ভুয়া। এটা হচ্ছে এদের হচ্ছে কন্ট্যাক্ট থাকে ওইখানে, সব দেশের সাথে কন্ট্যাক্ট থাকে, মানে সব দেশের সাথে বলতে ওই কিছু সংখ্যক লোকের সাথে কন্ট্যাক্ট থাকে। এরা কীভাবে নিয়ে আসবো, এভাবে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে। দালালদের একটি চক্র পুরো প্রক্রিয়াটিতে শুরু থেকে শেষ পর্যন্ত জড়িত। শুরুতে নর্থ সাইপ্রাসে অবস্থিত দালালেরা ওয়ার্ক পারমিট জোগাড় করেন। তারপর বাংলাদেশ থেকে আসতে চাওয়া শ্রমিকদের জন্য করা হয় দুবাইয়ের ট্যুরিস্ট বা ভিজিট ভিসা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পেরোনোর সময় যাতে ঝামেলায় পড়তে না হয় সেজন্য করা হয় এয়ারপোর্ট কন্ট্রাক্ট। এরপর শ্রমিকরা আসেন দুবাই এয়ারপোর্টে, সেখানেও দালালদের আরেকটি অংশ আগে থেকেই কন্ট্রাক্ট করে রাখে। ফলে তুরস্কের ইস্তানবুল হয়ে বাংলাদেশি শ্রমিকেরা মোটামুটি বিনা বাধাতেই চলে আসেন নর্থ সাইপ্রাস। কেবল ঢাকা নয়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও এয়ারপোর্ট কন্ট্রাক্ট নিয়ে প্রায়ই ঘটে নানা ঘটনা। এমনই এক ঘটনা দেখুন চট্টগ্রামের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে। ভিজিটে কেন যেতে দিবেন না ওটা এক্সপ্লেন করতে হবে ভাই। ভিজিটে কেন যেতে দিবেন না এটা এক্সপ্লেন করতে হবে, এটা এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, আমরা কি অবৈধ টাকা দিই টাকার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই কন্টাক্ট করে 3 জানেন তো কন্টাক্ট করলে চলে যাবে। প্রায় 1 লক্ষ টাকার উপরে কন্ট্রাক্ট করিরে মানুষ কি করছি, কন্ট্রাক্ট করে ইমিগ্রেশনে ছাড়ে দিয়ে সবাই তারা কন্ট্রাক্ট ন করে দেয়, কন্ট্রাক্ট কারণে তারা 15 যাত্রীরা যাইতে ন দেয়। এতক্ষণ যে কথা শুনুন এটা উগ্র শব্দ আছে, এবার কন্ট্যাক্ট। বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের ওয়েবসাইটে জলজল করছে সতর্কবার্তা। এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে কেউ অর্থ দাবি করলে অভিযোগ করার জন্য দেয়া আছে বেশ কয়েকটি ফোন নম্বর। এখানে দেয়া একাধিক নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করার পরও ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কেউই ডয়চে ভেলের প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। ইমেইলে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল দুবাই পুলিশের কাছেও, সেই ইমেইলেরও আসেনি কোনো উত্তর। পুলিশের নাকের ডগায় কিভাবে এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে চলে এইসব কর্মকাণ্ড? ফেসবুকে ঢুকলেই ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস নিয়ে যাওয়ার অজস্র বিজ্ঞাপন চোখে পড়ে। ঢাকার বিভিন্ন এজেন্সি কিভাবে সাইপ্রাস নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেয় শুনুন এই কথোপকথনে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি গো ফ্লাই গো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস? জি জি। আচ্ছা, আমি আসলে আপনাদের জুন মাসে ফেসবুকে একটা দেখেছিলাম যে স্টাডি ইন সাইপ্রাস। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ব্যাপারে আমি না একটু জানতে চাচ্ছিলাম। তো আসলে সাইপ্রাস মানে নর্থ সাইপ্রাস কি আসলে কোন দেশের মধ্যে পড়ছে দেশ? মানে বাংলাদেশ মানে এটারে স্বীকৃতিই দেয় নাই, দিছে কি? সাংবাদিকরা তো এরকমই বলে শুনি। না না না, নর্থ সাইপ্রাসটা হলো আসলে এখানে জাস্ট একটা আইল্যান্ড, কিন্তু এটা আপনার মাঝখানে ডিভাইডেড হয়ে এক পার্ট পড়ে গেছে, নর্থ সাইপ্রাসটা পড়ে গেছে তুর্কির আন্ডারে, আর সাউথ সাইপ্রাসটা পড়ে গেছে গ্রিসের আন্ডারে। আচ্ছা, তো ওইটা কি ওনাদের এটা ভাগাভাগি হওয়ার কারণে এটাতে তুর্কিশ ভাষা চলে, ওইখানে গ্রিস ভাষা চলে আপনার। বাট এটা দিয়ে আপনি পার হয়ে গ্রিসেও যেতে পারবেন খুব সহজেই, কোনো ঝামেলা হবে না তো? মানে আমি যদি ধরেন নর্থ সাইপ্রাসের ভিসা থাকলে নাকি উঠতেই দেয় না প্লেনে, হ্যাঁ, আর ওই যে বাংলাদেশ আর দুবাইয়ের নাকি ঝামেলা করে এয়ারপোর্টে। এখন এইটার জন্যই আসলে একটু খুঁতখুঁতো করতেছে মনটা। না না, দুবাই ঝামেলা করে না, এগুলো সব তো আপনার আমরা যখন যাবো এখানে যাওয়ার সময় দুবাই আমাদের সব জায়গাতে এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে, বুঝেন নাই? এয়ারপোর্টে নর্মালি আপনার যদি ঝামেলা করে, অনেক সময় স্টুডেন্ট ভিসায় ঝামেলা করে দুবাই থেকে, তখন আমরা ওখানে এয়ারপোর্টে এতে কন্ট্যাক্ট থাকে যে ওটাতে আপনার এই টিকেটে এই ভিসায় যাতে প্রবলেম না করে। যে উত্তর সাইপ্রাসকে ঘিরে এত কাণ্ড, এবার গন্তব্য সাইপ্রাস সরকারের নিয়ন্ত্রণ না থাকা সেই স্বঘোষিত টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসে।
পেছনে এখন যা দেখতে পাচ্ছেন, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে একটি চেক পয়েন্ট, যেটি আসলে তুরস্ক বা তুরস্ক নিয়ন্ত্রিত যে অংশ আছে নিকোশিয়ার, তারা মনে করেন এটি হচ্ছে একটি সীমান্ত, এবং টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস নামে যেটিকে উল্লেখ করা হয় সেটি হচ্ছে কেবলমাত্র তুরস্কই সেটিকে স্বীকৃতি দিয়ে থাকে, কিন্তু আন্তর্জাতিকভাবে পুরো সাইপ্রাসই আসলে একটি দেশ এবং এখানে কোনো ধরনের কোনো ভাগাভাগি নেই। আমরা এই মুহূর্তে যেই সীমান্তটির কথা বলা হয় নিকোশিয়ার মধ্য দিয়ে চলে গেছে, সেই সীমান্তটি পার হচ্ছি, এবং একটু আমি যদি এদিকে দেখাই, আমরা যেই চেক পয়েন্টটা এই মুহূর্তে পার হয়ে এসেছি, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, সেই ঘরটিতেই মূলত এই পাশ থেকে যারা ওই পাশে যেতে চান তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং আমাদের আসলে খুব বেশি সময় লাগেনি, বলতে গেলে কিছুই লাগেনি। আমরা শুধুমাত্র আমাদের পাসপোর্ট দেখিয়েছি এবং আমাদের আইডি কার্ড, সেই কার্ডটি দেখিয়েছি, এবং আমরা এখন এই চেক পয়েন্টটি পার হচ্ছি। সাইপ্রাসের মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাওয়া এই সীমান্তটির দৈর্ঘ্য প্রায় 180 কিলোমিটার। কোথাও পাহাড়, কোথাও মাঠ, কোথাও শহর, এমনকি রাজধানী নিকোশিয়াকেও দুই ভাগে ভাগ করে ফেলেছে এই অনানুষ্ঠানিক সীমান্ত। নিকোশিয়ার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটিও এখন জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে অবস্থিত। আমার মনে হয় আমরা যেই চেক পয়েন্টটি পার হয়ে এসেছি সেই চেক পয়েন্টটিতে আসলে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু পিছনে যেই টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাস আছে সেখানে আমাদের অনুমতি নাও দেওয়া হতে পারে। কিন্তু তারপর আমরা আমাদের সঙ্গে কিছুক্ষণ পরেই টার্কিশ রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে যোগ দিবেন, এবং সেখানে আমরা তার সঙ্গেও কথা বলবো, আমরা নানা ধরনের অনেক কিছু ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। নিকোশিয়ার তুর্কি নিয়ন্ত্রিত অংশে অবস্থিত জুমহুরিয়ত ময়দানি বা প্রজাতন্ত্র চত্বর, আর চত্বরের ঠিক মাঝখানে তুর্কি প্রজাতন্ত্রের জনক কামাল আতাতুর্কের ভাস্কর্যের পাশে নর্থ সাইপ্রাসের পতাকার পাশাপাশি উড়ছে তুরস্কের পতাকাও। সাইপ্রাসের দক্ষিণ অংশে যেমন প্রায়শই সাইপ্রাসের পতাকার পাশাপাশি গ্রিসের পতাকার দেখা মেলে, উত্তর সাইপ্রাসে তার চেয়েও বেশি চোখে পড়ে তুরস্কের প্রভাব। 1974 সালে সাইপ্রাসে তুর্কি বাহিনীর আগ্রাসনের 9 বছর পর 1983 সালে স্বাধীনতা ঘোষণা করে নর্থ সাইপ্রাস। তুরস্ক ছাড়া নর্থ সাইপ্রাসকে স্বীকৃতি দিয়েছিল আরও দুটি দেশ, এর একটি পাকিস্তান, অন্যটি বাংলাদেশ। কিন্তু 1983 সালে জাতিসংঘের নর্থ সাইপ্রাসের স্বাধীনতাকে অবৈধ ঘোষণা করে প্রস্তাবনা পাশ হলে বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুতই সেই স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। পরবর্তী গন্তব্য ভূমধ্যসাগর পাড়ের পর্যটন নগরী গিরনে। ক্যাসিনো আর সিফুড রেস্টুরেন্টে ভরপুর এই শহরকে কেন্দ্র করে বাস করেন অনেক বাংলাদেশি। সেখানেই নর্থ সাইপ্রাসে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নিয়ে আসার কাজ করেন এক এজেন্ট। নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলেকে জানালেন বিস্তারিত। দুবাই পর্যন্ত হচ্ছে আমার দুবাই ভিসা সহ খরচ হয় আমার 81,000 টাকা। হ্যাঁ, ঢাকা এয়ারপোর্ট কন্ট্রাক্ট সহ 81,000 টাকা খরচ হয়, এবং দুবাই থেকে দুবাই এয়ারপোর্ট কন্ট্রাক্ট সহ আমার এ পর্যন্ত আসতে ধরেন 35,000 টাকা খরচ হয়। এই টাকা খরচ হওয়ার পরে যেটা থাকে সেটা আমার, এবং এখানে আসার পরে আমি ইউনিভার্সিটি থেকে একটা কমিশন পাই, ধরেন যে $400 বা $300, হ্যাঁ, এই আর কি। আর ঢাকা এয়ারপোর্ট হচ্ছে, ঢাকা এয়ারপোর্ট কন্ট্যাক্ট ছাড়া আপনি বের হতে পারবেন না, কন্ট্যাক্ট করতে হবে ওদের সাথে। ওরা 25, 30, 35, 40 যেভাবে পারে এভাবে নেয়। ঢাকা ইমিগ্রেশন, বোর্ডিং এরা। আর দুবাইতে আসার পরে বোর্ডিং হচ্ছে আপনার এখন হচ্ছে 27,000 টাকা নেয়, মানে 1,000 দিরহাম নেয়, নাইলে আপনাকে বোর্ডিং দিবে না। দুবাই এয়ারপোর্টে ঢোকার পরে আপনাকে ফেরত দিয়ে দিবে, ঢুকতে দিবে না, যখন টাকাটা পাবে তখন ঢুকতে দিবে। কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্টেই যে দুর্দশার শেষ তা নয়, বরং এটিকে কেবল শুরু বলা যায়। এজেন্সির কথা এবং কাজে যে কতটা তফাৎ সেটা এরই মধ্যে স্পষ্ট হয়েছে। এরপর কি ঘটে? যখন হচ্ছে আপনি কোনো এজেন্টের মাধ্যমে আসবেন, তখন দেখা গেছে যে এজেন্ট আপনার সাথে বলবে যে 6 লাখ বা 7 লাখ টাকা লাগবে, হ্যাঁ, ইউরোপে যাবা তুমি, হ্যাঁ, 90,000 টাকা বেতন পাবা। তখন তো সে ভাবে যে হ্যাঁ, ইউরোপে গেলে 90,000 টাকা বেতন পাবো। তখন হচ্ছে এজেন্ট হচ্ছে আপনার এই 6 লাখ বা 7 লাখ বা 8 লাখ টাকা যে যেভাবে নিতে পারে নেয়। নেওয়ার পরে এজেন্টরা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আসার পরে দেখা গেছে যে এজেন্ট তো মানে ওই স্টুডেন্টরা বলছে যে
তুমি ওখানে গেলে এত টাকা বেতন পাবা, এই করবা সেই করবা। যখন আমি স্টুডেন্টটাকে রিসিভ করি, রিসিভ করার পরে যখন স্টুডেন্টরা রেজিস্ট্রেশন সব করে দেয়, তারপর ওরা এখানে হাঁটে ঘুরে সবার সাথে কথা টথা বলার পরে দেখে যে আসলে বিষয়টা এরকম না, 30 থেকে 35,000 টাকা বেতন। তখন ওরা নর্মালি হোপলেস হয়ে যায়। হোপলেস হওয়ার পরে তখন দেখা গেছে ওরা ওই পাশে যাওয়ার চেষ্টা করে, সাউথ সাইপ্রাস যাওয়ার চেষ্টা করে, যে ওখানে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে 1 লাখ বা 1.5 লাখ টাকা স্যালারি পাবে। তখন হচ্ছে ওরা মনে করেন যে এই যে পাকিস্তানিরা হচ্ছে এখানে এই গেমগুলো করে, ওরা এখানে 300 ইউরো বা 350 ইউরো দিয়ে গেম করে ওরা ওই পাশে চলে যায়। চলে যাওয়ার পরে ওই পাশে ওরা কিছুই করতে পারে না, 1.5 লাখ 2 লাখ কিচ্ছু না, 50,000 টাকাও ইনকাম করতে পারে না। তারপরে জীবনটা এরকম করেই একটা স্টুডেন্টের শেষ হয়ে যায়। বাংলাদেশ থেকে শিক্ষার্থী বা শ্রমিকদের অনেকেরই নর্থ সাইপ্রাসে আসার মূল উদ্দেশ্য থাকে দ্বীপের দক্ষিণে যাওয়ার, আর তাদের সেই উদ্দেশ্য পূরণে থাকে আরেকটি নেটওয়ার্ক। আকাশ থেকে দেখলেই বোঝা যায় কিছু কিছু জায়গায় গ্রিন জোন বা বাফার জোন এতটাই সংকীর্ণ যে চাইলে সেটা দৌড়েই পেরোনো যায়। 180 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত সমান মনোযোগ দিয়ে পাহারা দেয়া অনেক ক্ষেত্রেই জাতিসংঘ বাহিনীর পক্ষে সম্ভব হয় না, আর রাতের অন্ধকারে সেই সুযোগ কাজে লাগায় পাচারকারীরা। নর্থ সাইপ্রাসের এক বাংলাদেশি অভিবাসী ডয়চে ভেলাকে দেখালেন পাচারকারীদের সেই রুট। এই রোড দিয়ে আকিন জেলার কয় হয়ে মানে ইয়েতে যায়, ব্রিটিশ সাইপ্রাস চলে যায়। এটা রাস্তা মানে এখানে একটা মধ্যে আছে রাস্তা, মেন রাস্তা হচ্ছে এটা, এটা একদম সোজা ইয়েতে চলে গেছে। বর্ডারে একটা গ্রাম আছে, মানে আপনি এটা ধরতে পারেন যে এইখান থেকে হয়তো হাঁটাইবে যে এই যে বড় এটা আর কি, এই যে এইগুলো বড় এটা আর কি, দেখছেন? এই যে তার কাটা দেখছে না, এই তার কাটাটা এই যে বর্ডার। তো এটা দিয়ে যদি এটা যদি মানসিক টক্কি হারা যেতে পারে, এটা মানসিক টক্কি হারা যেতে পারে না, বাংলাদেশি মানুষ হারবা। আগস্টে এক অভিযান চালিয়ে 2 বাংলাদেশি অভিবাসীকে আটক করে নর্থ সাইপ্রাস পুলিশ। তাদের বিরুদ্ধে এই বছর 322 জন শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসায় নর্থ সাইপ্রাসে এনে অবৈধভাবে গ্রিন জোন পার করে সাইপ্রাসের দক্ষিণে পাঠানোর চেষ্টার অভিযোগ উঠেছে। যারা ঝুঁকি নিয়ে গ্রিন জোন পার হতে পারেন, এরপর তাদের ভাগ্যে কি ঘটে সেটা জানতে আবারও ফেরা যাক সাইপ্রাসের দক্ষিণে। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত কোকিনো ত্রিমিথিয়া ফার্স্ট রিসেপশন সেন্টার। স্থানীয়ভাবে এটি পোর্নারা রিফিউজি ক্যাম্প নামে পরিচিত। অব্যবস্থাপনার অভিযোগে ক্যাম্পটি অনেকবারই স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদের শিরোনামে পরিণত হয়েছে। আবেদন বাছাইয়ে দীর্ঘসূত্রতা এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের কারণে অনেকে এই ক্যাম্পকে তুলনা করেছেন টাইম বোমার সঙ্গেও। নিকোসিয়ায় যে ফার্স্ট রিসেপশন সেন্টার রয়েছে পোর্নারা নামে, সেটিতে সাধারণত যারা সাইপ্রাসে এসে শুরুতেই অভিবাসন প্রত্যাশী তারা আশ্রয় প্রার্থনা করেন তাদেরকে এখানে রাখা হয় এবং এইখান থেকে পরবর্তীতে তাদের যে কাগজ দেওয়া হয় সেই কাগজ নিয়ে তারা সাইপ্রাসের বিভিন্ন জায়গায় অন্য যে ক্যাম্পগুলো আছে সেখানে যান। কিন্তু এই ক্যাম্পটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখানে কয়েকশো অভিবাসীর থাকার জায়গা থাকলেও আছেন কয়েক হাজার, এবং সেখানে যেই ধরনের সুযোগ সুবিধা থাকার কথা তার ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। এবং এ নিয়ে এখানে বেশ কয়েকবার বিক্ষোভও হয়েছে। কিছুদিন আগে সাইপ্রাসের প্রেসিডেন্টও এখানে এসে ঘুরে গেছেন এবং যেই পরিস্থিতি সেটির উন্নতির আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তারপরও সেটির কোনো উন্নতি হয়নি এবং এখানে কোনো সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয় না। আমরা সেখানে ঢোকার চেষ্টা করেছিলাম, কোনো ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি এখন পর্যন্ত। তারপর আমরা চেষ্টা করব কয়েকজন অভিবাসীর সঙ্গে কথা বলার জন্য, ভেতরের পরিস্থিতি আসলে কি জানার চেষ্টা করব। ক্যাম্পের ভেতরে 2 শতাধিক বাংলাদেশির অবস্থানের তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে যোগাযোগের উপায় খোঁজার মধ্যেই দেখা গেল 2 বাংলাদেশিকে অসহায়ভাবে ক্যাম্পের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। 1 সপ্তাহ ধরেই সারাদিনই তারা ক্যাম্পের সামনে দাঁড়িয়েছিলেন, পাসপোর্ট না থাকায় আশ্রয় পাচ্ছিলেন না ক্যাম্পের ভেতরে। আমাদের বলছিল যে তোমাদের নিয়ে যায় অমনি কাজ দেবো, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আসার পরে দেখতেছি ও পরে ফোন দিছি যে ভাই কাজ কই, ঠিক আছে, তো বলতেছে তোমাদের 2 মাস ওইখানে ক্যাম্পে থাকা লাগবে, ক্যাম্পে থেকে যে কাগজটা পাবে ওটা তোমাদের অরিজিনাল হলো কাগজ, ঠিক আছে, ওটা পালে পারে সরকারি কার্ড, ওটা পালে তোমরা জেনে শুনে কাজ করতে পারবা, পুলিশ ধরবে না, ঠিক আছে। পরে কি করব, এখন বিপদে পড়ে গেছে, আশা আইসি গেছে, এখন তো ঢুকতে হবে,
কার্ডটা বানাই পারলে আমরা আর কি কাজ করতে পারবো, দেশের জন্য কিছু টাকা পয়সা পাঠাতে পারবো, এই আর কি। আমাদের বলছিল তোমাদের গ্রেস সাপাস নিয়ে দেবো, ঠিক আছে, এই কথা বলে মনে করেন আমাদের প্রথম আছে দুবাই থেকে মনে করেন যে একদিন রেখে পরে আনছে আপনার তুর্কিতে মনে করেন যে আইনেলা ওই আপনার ওই বর্ডার ক্রস করে রাতের বেলা বর্ডার ক্রস করে মনে করেন অনেক কোণে ঝোড় জঙ্গল, কোণে নদীর তখন সেও নাই, অনেকই কষ্ট করে আছে এইখানে, ঠিক আছে। তো এখানে এখন 6 দিন দাঁড়ায় আছেন কেন? ক্যাম্পে নাই কেন? ক্যাম্পে নাই মনে করেন যে আমাদের পাসপোর্ট রেখে দিয়েছে, আমাদের মায়ের পাসপোর্ট রেখে নিয়েছে, বুঝছেন, সেই জন্য আমরা এখানে দাঁড়াই। পাসপোর্ট নাই, পাসপোর্ট থাকলে মনে করেন ঢোকা যায়, পাসপোর্ট ছাড়া ঢোকা যায় না। কারা রেখে দিচ্ছে? ওই দালালে রেখে দিয়েছে। কেন আপনারা জিজ্ঞেস করেন না যে পাসপোর্ট রেখে দিচ্ছে? জিজ্ঞাসা করতে মনে হয় আমাদের বাংলাদেশি দালাল মনে করেন যে টাকা কম দিছিল, সেই জন্য মনে করেন যে তুর্কির দালাল মনে করেন আমাদের মায়েদের টাকা পাসপোর্ট কাটিয়ে নিয়েছে, তারপরে আমাদের এখানে করে দিয়েছে আর কি। ক্যাম্পের চারপাশ জুড়ে কড়া নিরাপত্তা, কিন্তু বজ্র আঁটুনি ফসকা গেঁড়োর মতোই চাইলেই আশ্রয়প্রার্থীরা ঢুকতে বা বের হতে পারেন। সেই সুযোগ নিয়ে বাইরে এলেন ক্যাম্পের কয়েকজন বাংলাদেশি বাসিন্দা। এদের একজন জানালেন নিজের যাত্রাপথের গল্প। আমার তো কোনো বিষয়ই নেই এই দেশের, আমার এই দেশের বিষয়ের কথা বললাম, ওই নর্থ সাইফের আছে আমার আইনা ফালাই দিছে, ওই পর্যন্তই শেষ, ওই পর্যন্ত আমার ভিসা ছিল। পরে যখন ও আমার বর্ডার ক্রস করছে তখন আমার কোনো কাগজপত্র ছিল না, কোনো ভিসা ছিল না। এই পুরো যে দালাল, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন দালাল, তো সেইখানে এরা সবাই কি বাংলাদেশি? হ্যাঁ, আমাদের যারা আনে সবাই বাংলাদেশি। ওরা যখন মূলত আনে, প্রথম আনে দুবাইয়ের পরে এই জায়গায় একটা ভিসা করে, ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসা করার পরে ওই পারে আনার পরে একটা মানুষের সাথে যে খারাপ ব্যবহারগুলি করে, আইনে কোনো কথা নেই, গাড়িতে নামায় লাত্তি দা রুমের ভিতরে ঢুকায় টাকা দিয়ে, লগে তো টাকা নেই, টাকা তো দালালে দিয়া দিছি, আর লাত্তি মাইট গুতা শুরু করে দেয়। মনে করেন সব জায়গায় এরকম টাকা দিতে হয়। দুবাই আসার পরে টাকা দিতে হয়েছে, দুবাই থেকে নর্থ সাইপ্রাস চাইছি, টাকা দিতে হয়েছে, নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস চাইছি, টাকা দিতে হয়েছে। টাকা ছাড়া কোনো কথা নাই। এখানে যে এই প্রসেসগুলি অন্যদের মতন আমারও মাইনা নিতে হইব, উকিল ধরতে হইব। এখান থেকে এনি হাও মনে করেন চেষ্টা করলে আমি বাইরে কোনো দেশে যাইতে পারবো না, কারণ দেশটা একটা দ্বীপের মাঝখানে পড়ে গেছে। যদি অন্য কোনো দেশে যাইতে চাই তারপর জীবনের রিস্ক লিয়ে যাইতে হইব। যেই রিস্ক লিয়ে একবার এই দেশে আইছি, দ্বিতীয় কোনো রিস্ক লিয়ে জীবন দাঁড়াইতে চাই না। আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর পুলিশের হাত থেকে বাঁচতে নিকোশিয়ার এই বিশেষ আদালতের দ্বারস্থ হন আশ্রয়প্রার্থীরা। নিকোশিয়ার এই ইন্টারন্যাশনাল প্রোটেকশন অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে এসে উকিলের কাগজ নিয়ে নিয়মিতই হাজিরা দিতে হয় তাদের। ডেট প্রায় শেষ, হ্যাঁ, উকিল তো ডেট দিইনি, এখন এই নোটিফিকেশনটা নেওয়ার জন্য এখানে এসেছি। এই নোটিফিকেশনটা নিলে পরে আমি দেখো অয়েল পারে জমা দিতে পারবো। অয়েল পারে জমা দিলে সরকার কিছু টাকা দেয়, 261 টাকা দেয়, ওই দিয়ে দেখা চলাফেরা করি। এমনি কাজ করতেছেন না? কাজ কাম হয় মাঝে সাথে 2-1 দিন হয়, কাজ নাই। আর বয়স্ক মানুষের তো কাজ নেয় না কেউ। কি করবেন তাইলে, মানে এইভাবে আর কতদিন ইয়ে করবেন? এখন দেশে তো দিনা পাওনা আছে, এই জন্যই তো যেতে পারছি না। দিনাটা শোধ হয়ে গেলে চলে যাবো। দেশে কি টাকা পাঠাইতে পারতেছেন? টাকা কোন পাবো, টাকা পয়সা পাঠাতে পারেন নাকি? ওই অল্প ব্যস্ত হয়, কোনো মাসে হয় কাজ, হয় কোনো মাসে হয় না। বসবাসের জন্য নিরাপদ দেশ হিসেবে 2020 সালে 21টি দেশকে চিহ্নিত করে সাইপ্রাস, এর মধ্যে একটি বাংলাদেশ। ফলে প্রায় প্রতিটি ক্ষেত্রেই শরণার্থী হিসেবে বাংলাদেশিদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2002 থেকে 2021 সাল পর্যন্ত 20 বছরে সাইপ্রাসে আশ্রয়ের আবেদন করেছেন 13,659 জন বাংলাদেশি। এর মধ্যে শরণার্থীর স্বীকৃতি পেয়েছেন মাত্র 55 জন। ফলে সাইপ্রাসে থাকতে মরিয়া অনেক অভিবাসী তখন করেন অন্য এক কন্ট্রাক্টের সন্ধান। এখানে যে একটা নিয়ম ছিল যে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে মানুষ অন্য দেশে মুভ করতে পারবে বা অন্য দেশে চলে যাবে। হয়তো অনেক বাঙালি এই আশা নিয়ে এই সাউথ সাইপ্রাস আসে যে আমি ওইখানে যাবো, কন্ট্রাক্ট ম্যারেজ করব, অন্য দেশে মুভ করব, সেখানে যে সেটেল হব। কিন্তু বর্তমানে এই 1 বছর যাবৎ সে কন্ট্রাক্ট ম্যারেজের লটাও বন্ধ করেছে দেশের গভর্নমেন্ট। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রের নাগরিককে কেউ বিয়ে করলে তাকেও কাজ এবং স্থায়ী বসবাসের অনুমতিসহ নানা সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আর সে সুযোগ কাজে লাগিয়ে সাইপ্রাসে গড়ে উঠেছে আরেকটি দালাল চক্র। মূলত পূর্ব ইউরোপের অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলো থেকে টাকার বিনিময়ে নারীদের নিয়ে এসে ভুয়া বিয়ের কাগজ দেখানো হয়। একবার বসবাসের অনুমতি পেয়ে গেলে ইউরোপের অন্য দেশে চলে যান সাইপ্রাসের অভিবাসীরা।
সম্প্রতি কন্ট্রাক্ট ম্যারেজের জন্য সাইপ্রাসে আসা 11 রোমানিয়ান নারীকে লার্নাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এই সাইপ্রাসে আপনার যারা অ্যাসালাম শিকার আছে তাদের বৈধ হওয়ার পথ কিন্তু একটাই, যে বিয়ে করা। এখন এই বিয়ের যে আপনি করবেন, আপনি মেয়ে পাবেন কোথায়? এখন এই লাইনেও দালাল আছে। সে কী করবে, হঠাৎ করে দেখবেন যে একজন দালাল হয়েছে, 5-6 জনের কাজ করাই দিছে, বিয়ে পড়াই দিছে, খুব ভালো পেপার টেপার পাইছে, অলরেডি ওরা চলে গেছে ইউরোপের দিকে। তারপরে যখন সব মানুষ ঝুঁকবে তার দিকে, ঝোঁকার পরে সে কী করবে, 20-25 জন, 50 জন, 100 জনের টাকা হাতে নিয়ে উদাও। এখন এমনই একজন দালালের খপ্পরে পড়ছি আমি, তার নাম হচ্ছে কুমিল্লা চুয়ারা বাজারের সাথে মাটিয়াফাড়া গ্রাম, তার নাম হচ্ছে সোহেল। এই অভিবাসী যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সোহেলকে তার 2 সহযোগী সহ সম্প্রতি কুমিল্লা থেকে আটক করেছে র্যাব। কিভাবে ইউরোপের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করা হয় মানুষকে, শুনুন তার কিছুটা তথ্য। সাইপ্রাসে অবস্থিত যেসব বাঙালিরা ইউরোপের বিভিন্ন দেশে যেতে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, তারা এই সুহেলের সাথে যোগাযোগ করে, কারণ সুহেল ইতিমধ্যে 2 থেকে 3 জনকে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে ইউরোপে প্রেরণ করেছে। তাই তার উপর আস্থা ও বিশ্বাস সাধারণ মানুষের ছিল। এই আস্থা ও বিশ্বাসকে অবলম্বন করেই 50 থেকে 60 জন ভুক্তভোগী ইতিমধ্যে সুহেলকে আনুমানিক গড় হারে 7.5 থেকে 8 লক্ষ টাকা প্রদান করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য। এভাবেই ধাপে ধাপে কন্ট্রাক্টের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে সাইপ্রাসে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হাজারো অভিবাসী। ইউরোপে এসেও তাদের আর আশা হয় না ইউরোপে।